স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, প্রতিবন্ধিতা এমনই এক সীমাবদ্ধতা যার কারণে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের মূল ধারার সাথে সম্পৃক্ত হতে নানাভাবে বাধাগ্রস্ত হন। প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন অনুযায়ী মোট 12 ধরনের প্রতিবন্ধিতা রয়েছে এবং এই প্রতিবন্ধিতাগুলোর মধ্যে রয়েছে নানা রকমের সীমাবদ্ধতা। তবে সঠিক সময়ে যদি সঠিক সাপোর্ট দেওয়া যায় তবে এই সীমাবদ্ধতাগুলো অনেকাংশেই দূর করা সম্ভব এবং তাদের উল্লেখযোগ্য উন্নতিও ঘটানো সম্ভব। দর্শক, আজকে আমার সাথে যে দুজন অতিথি উপস্থিত আছেন তারা দুজনেই দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। আমি আসলে তাদেরকে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি বলতে চাই না, তাদেরকে আমি বলতে চাই দৃষ্টিজয়ী ব্যক্তি। কারণ ইতোমধ্যে তারা দৃষ্টিহীনতার মতো সীমাবদ্ধতাকে পাশে নিয়ে অনেকটা দূর এগিয়ে গেছেন। কিভাবে সম্ভব হলো এত এত চ্যালেঞ্জ ও প্রতিকূলতাকে মোকাবেলা করে সমাজে নিজেদের একটি দৃঢ় অবস্থান তৈরি করা, সেই গল্পগুলোই শুনবো এবং আপনাদেরকে শোনাবো আজকের আয়োজনে। চলুন দর্শক, প্রথমেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথিদের সাথে। দর্শক, আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন স্বাতী দাশগুপ্তা, শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং আর উপস্থিত আছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম, শিক্ষক, সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, PST সেন্টার, মিরপুর 14। দর্শক, চলে যাচ্ছি মূল আয়োজনে। আর অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। দর্শক, প্রথমে চলে যাচ্ছি আমাদের দৃষ্টিজয়ী স্বাতী দাশগুপ্তার কাছে। কেমন আছেন আপনি স্বাতী? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমিও অনেক ভালো আছি। আর এই মুহূর্তে আপনাদের দুজনকে পেয়েছি আমাদের বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্বের অতিথি হিসাবে। আমার অনেক ভালো লাগছে। খুব ভালো লাগছে আপনার সাথে আমরা আসতে পেরেছি সেজন্য। স্বাতী, আপনার যে দৃষ্টিহীনতা এটা কি জন্মগত নাকি অর্জিত, মানে কোনো দুর্ঘটনার কারণে বা কোনো অসুস্থতার কারণে হয়েছে? যখন আমার 5 বছর বয়স তখন আমি বর্ণমালা শিখছি, মানে লেখাপড়া যখন ওই বয়সে শুরু করে সেটা আমার শুরু হয়ে গেছে। ঠিক সে সময় আমি দূরের জিনিস, আমার পরিবারের সকলে খেয়াল করেছে যে দূরের জিনিসটা আমি কাছে নিয়ে দেখছি। তখন ডাক্তারের কাছে গেলেন, 2 চোখেই স্পট পড়েছে। অপারেশনের সিদ্ধান্ত নিলেন, অপারেশন শুরু করলেন। তারা যে সিদ্ধান্ত নিলেন এটাই ছিল ভুল। আমার 2টো চোখ একসাথে অপারেশন করেন, তো মাঝখানে আমার জ্ঞান ফিরে আসে। ওনারা চিন্তা করতে পারেনি যে এতটা সময় লেগে যাবে। আমি চিৎকার করি সেই ছোট্টবেলা। তখন আমার যা দেখতাম, একদমই আমি অনেক দেখতাম, যেটা হচ্ছে মানে দূরের জিনিস হয়তো এখন হলে পরে হয় চশমা দিয়ে ঠিক করে দিত, সেই সময় হয়তো এটা চিন্তা করেছে যে না, অপারেশন করে স্পটটা সরিয়ে দিই। তো ওনাদের এই ভুল সিদ্ধান্তেই আমার একদম তখন আমি ব্লাইন্ড হয়ে যাই, কিছুই দেখতে পাই না। চোখে ব্লাড আসে তখন। সেই ব্লাড আসার কারণে 14 দিন পরে আমার ব্লাড সরানোর জন্য আবার অপারেশন করতে হয়, মানে মেজর অপারেশন। অনেক সময় নিয়ে আমার ব্লাড সরাতে হতো। তো এরকম করে আমার 8 বারের মতো অপারেশন হয়েছে। যতবারই অপারেশন করেছে আমি কিন্তু দেখতে পাচ্ছি। 2-1 দিন আমি খুব ভালো দেখি, তারপরে হচ্ছে দেখা গেল 2 দিনের মধ্যে আমার চোখে ব্লাড এসে আবার আস্তরণ করে দেয়। তখন আবার ফার্দার অপারেশন করে আমার সেই ব্লাড সরিয়ে দিতে হয়। মানে 8 বার থেকে 16 বার হয়ে গেছে। হ্যাঁ, অপারেশন। যখনই অপারেশনটা করছে আমি কিন্তু ভালো হয়ে যাচ্ছি, তখন ব্লাড চলে আসে। এটা আসলে মানে শতে একটাই হয়, এরকম পাওয়া যায় না, মানে রেয়ার কেস। ঢাকায় অরবিট আসেন, আমেরিকা থেকে প্লেনে একটা টিম আসে, তো ওরা আমাকে অপারেশন করে অনেকটা দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। কিন্তু ওরা ওকে বলে গেছে, আবার সেই 2 দিন পরে আমার চোখে ব্লাড এসে যায়। কিছু দৃষ্টি নিয়ে চলছে, তারপরে আবার চেষ্টা করেছি মাদ্রাসে গিয়ে, কিন্তু দৃষ্টি ফিরে পাইনি। এখন এই অবস্থায় আছি। আসলে কতটুকু দেখতে পান আপনি? কি আমাকে দেখতে পাচ্ছেন? আপনাকে আমি দেখতে পাচ্ছি যে আপনি বসে আছেন, সেটুকু
বোঝা যায়, কিন্তু আপনাকে দেখে আপনি যদি এখান থেকে বাইরে গিয়ে সামনে এসে দাঁড়ান, আপনাকে দেখে আমি চিনতে পারবো না। যখন এই ঘটনাগুলো ঘটলো, এই যে একটার পর একটা অপারেশন করতে হচ্ছিল, তখন আপনার বয়স কত ছিল? 5 বছর থেকে এই পর্যন্ত আমাকে এতটা সংগ্রাম করতে হয়েছে। আপনার এই অসাধারণ পথ চলার গল্প শুনবো, তবে তার আগে ঘুরে আসবো অ্যাডভোকেট জহির ইসলাম ওনার কাছ থেকে। জহির ইসলাম, কেমন আছেন? যে আছে আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। একই প্রশ্ন আপনার কাছেও, যে আপনার যে দৃষ্টিহীনতা, সেটা কি আসলে জন্মগতভাবে নাকি এটা অর্জিত? তো যখন আমার বয়স 5 বছর তখন আমার হাম হয়েছিল 90-এর দশকের শুরুর দিক থেকে। তখন হাম বা গ্রামের ভাষায় বলে লন্তি, আমাদের এই এলাকায় বলে। আচ্ছা। তো ওই সময় আমার মামাতো ভাই এবং আমার দুইজনেরই লন্তি বা হাম যেটা বলি এটা হয়েছিল। তখন আমার এক বোনের বিবাহ ছিল। তো গ্রামে একটা কথা প্রচলিত আছে যে যদি বিয়ের অনুষ্ঠানে যায় বা কোনো অনুষ্ঠানে যায় তাহলে হয়তো ছোঁয়াছুঁয়ি হয় বা বিভিন্ন লোকের সমাগমে এটা চোখটা নষ্ট হয়ে যেতে পারে। ওই বিয়ের অনুষ্ঠানে আসা হয়েছিল আমাকে নিয়ে, যতটুকু আমি শুনেছি। তো সেখান থেকে হঠাৎ করে আমার নাকি খিঁচুনি শুরু হয়ে যায়, এবং খিঁচুনি এবং আমি দাঁত মানে কামড়াতাম অনেক, নাকি যে দাঁতের সাথে দাঁতে লাগতো বা অনেক খিঁচুনি উঠতো। আমার চোখে এটার একটা প্রেশার পড়ে যায়, যেটা সাথী আপা বললো এখানে আমার একটা অংশ মিল আছে, যা আমারও তখন এক পর্যায়ে চোখ দিয়ে ব্লাড বের হয়। তখন আমার খিঁচুনির কারণে? জি, খিঁচুনির কারণে। তখন আমার বাবা, ওই সময় গ্রামে তো আসলে মানুষ সচেতন ছিলেন না তেমন একটা, আমার ফ্যামিলিও অতটা হয়তো সচেতন ছিলেন না। তখন কবিরাজি চিকিৎসা তারা করে। কোনো কবিরাজ বলেছে যে ডাবের পানি দেওয়ার জন্য কিংবা পানের রস ইত্যাদি দেওয়ার জন্য। তো সেই অনুযায়ী দেখা গেছে যে আমার বাবা ঢাকা থেকে এসে ডাব কিনে নিয়ে গিয়ে কবিরাজের কথা মতো সে ডাবের পানি আমার চোখে দিয়েছে, বা পানের রস ইত্যাদি, তারপরে ডালিমের রস ইত্যাদি চোখে দিয়েছে, মানে ভালো করার জন্য। কিন্তু আলটিমেটলি না হওয়ার পর এক সময় তারা ট্রিটমেন্টে আসে, যেমন যে ইসলামিয়া চক্ষু হাসপাতাল যেখানে আমাদের ফার্ম গেটে আছে, ওখানে আসা হয়। এখানে আসার পরে ওনারা বললেন যে আসলে মানে এখন আর কিছু করণীয় নাই। তো যাই হোক, তখন প্রায় 92 সালের দিকে এই ঘটনা যেটা আমি শুনলাম। এরপরে ওখান থেকে ট্রিটমেন্ট হয়, কিন্তু আমার এই মাথা ব্যথা হতো প্রচুর, এই যখন চোখ ব্যথা করতো, প্রচণ্ড চোখ ব্যথা করতো। করার প্রেক্ষিতে এক পর্যায়ে দেখতে পাচ্ছি না, সব কিছু কেমন অন্ধকার মনে হচ্ছে। পাশে বাবা মা বা ভাই বোনরা আছেন, তাদের কথা আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি তাদেরকে শনাক্ত করতে পারছি না। তো এক পর্যায়ে ডাক্তার বললেন যে উনি ফুললি ব্লাইন্ড। তখন এই আর কি ব্লাইন্ড হয়ে গেলাম। চিকিৎসা পদ্ধতিতে বলছিল যদি ওই সময় কবিরাজ না গিয়ে যদি সরাসরি ডাক্তারের শরণাপন্ন হতো, হয়তো বা আজকে এই পরিস্থিতির শিকার হতো না আর কি। তখন আপনার বয়স কত? আমার বয়স তখন 6 বছর। তখন তো আপনার বয়স অনেক কম। হ্যাঁ, অনেক কম। আমি বুঝে বললাম আমার কিছুই কিন্তু এখন মনে নাই। এই ভুল চিকিৎসার শিকার হয়েছেন আমাদের আজকের অতিথি স্বাতী দাশগুপ্তা এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম। আমাদের আজকের অতিথি স্বাতী দাশগুপ্তা এবং অ্যাডভোকেট জহিরুল ইসলামের এই বিশেষ পথ চলার গল্প আমরা শুনব, আপনাদেরকে শোনাব, তবে একটি বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। হাত বাড়িয়ে দাও, এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আবারও ফিরছি আলোচনায়। স্বাতী দাশগুপ্তা, আমি আপনার শিক্ষা জীবন বিষয়ে জানতে চাই। ব্যাপটিস্ট সংঘ থেকে আমি 8 পর্যন্ত পড়ে ওখান থেকেই হোস্টেলে থেকে 9-এ গিয়ে ভর্তি হলাম মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট। ওখান থেকে আমি SSC পরীক্ষা দিই। তারপরে হচ্ছে টিকাটুলি সেন্ট্রাল ওমেন্স কলেজ, এখান থেকে আমি SSC শেষ করি। এরপরে 2006-07 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ থেকে আমি স্নাতকোত্তর শেষ করে। এরপরে তো আপনাকে সরকারি চাকরির জন্য
পরীক্ষায় বসতে হয়, তাই না? তো এই যে দীর্ঘ শিক্ষা জীবন, এই দীর্ঘ শিক্ষা জীবনে প্রধান চ্যালেঞ্জটা কি ছিল? এখন যেমন আমরা হাতে হাতে সবাই বই পাচ্ছি, তখন আমাদের হাতে বই ছিল না। আমরা কয়েকজন মিলে একটা বই নিয়ে সেইটা নিয়ে কাড়াকাড়ি করে পড়ে তারপরে অনেক কষ্ট করেই আমাদের পড়তে হয়েছে। আমি হোস্টেলে ছিলাম, তো তারপরেও সবার সাথে মিলেমিশে ওখানটা আসলে আমি কি বলবো, চ্যালেঞ্জ যেমন ছিল তেমন আনন্দও ছিল। আমার যা কিছু শিক্ষা আমি আমার স্কুল থেকেই শিখেছি। সাংস্কৃতিক দিকটাও এগিয়ে গেছি পরিবারের সাথে সাথে, আমার স্কুল থেকেই আমি শিখেছি। সাংস্কৃতিক অঙ্গনে আমার ভালো লাগার কিছু জায়গা আছে, সেখানে কাজ করি। সেটা একটু শুনতে চাই, কি কি এবং কতটা সম্পৃক্ত আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে? আমি আবৃত্তি করি, আচ্ছা। আর মাঝে মাঝে নিজে লিখে আবৃত্তি করি। তবলা বাজাতাম, যদিও এখন এরকম প্র্যাকটিস চালিয়ে যেতে পারছি না, তবে তবলা বাজাতাম। তারপরে নাটক করতাম, নাচ করেছি, সব কিছুর সাথেই জড়িত ছিলাম। তবে শেষ পর্যন্ত এখন মাঝে মাঝে লেখালেখি করি আর আবৃত্তিটা ধরে রেখেছি, এটা আমার ভালো লাগার জায়গা। লেখালেখি করেন? কোন বিষয়ে লিখি? কবিতা লেখেন? তার মানে আমরা বলতে পারি আমরা কথা বলছি কবি স্বাতী দাশগুপ্তার সাথে। ওরকম নয়, সে নিজের জন্যই লিখেছি, নিজেই আবৃত্তি করি, এটুকুই। আজকের এই আয়োজনে সুযোগ যখন পেয়েছি, আপনার স্বরচিত একটি কবিতার আবৃত্তি তো নিশ্চয়ই আমরা শুনব। দর্শক, চলে যাচ্ছি অ্যাডভোকেট জহিরুল ইসলামের কাছে শুনতে তার শিক্ষা জীবনের চ্যালেঞ্জগুলোর কথা। জি, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, আপনার শিক্ষা জীবনের গল্প শুনতে চাই। আমি 1993 সালে যখন আমি বললাম আমার দৃষ্টিশক্তি যখন আর ফিরে আসবে না, ওই সময়টাতে কিন্তু বাংলাদেশের মানুষ অত সচেতন ছিল না। প্রতিবন্ধী মানেই তাকে হয়তো সে ভিক্ষাবৃত্তি করবে, কিংবা সে ভাই বোনরা বা বাবা মা লালিত পালিত করবে, এভাবে সে বড় হবে, তার জীবনটা চলে যাবে, একসময় সে মৃত্যুবরণ করবে। এটাই মোটামুটি ওই সময়কার মানুষের ধারণা হয়তো বা ছিল, বা আমরাও যতটুকু বুঝি। কিন্তু একটা পর্যায়ে আল্লাহর ইচ্ছা দেখলাম আমার বাবা জুট মিলে কাজ করতেন, এটা ডেমরাতে। তো ওখানে এক ভদ্রলোকের সাথে আমার বাবার পরিচয় হয়। তো যিনি বলেছিলেন, উনি জানতেন যে না আমি দৃষ্টি প্রতিবন্ধী। তখন আমার বাবাকে উনি বললেন যে, তখন তার দৃষ্টি প্রতিবন্ধী বলতো না, অন্ধ বলতো, যে অন্ধদের জন্য তো লেখাপড়ার ব্যবস্থা আছে। আমার বাবা বললো তাই নাকি, তো আমার তো একটা ছেলে আছে এরকম, তাকে তো আমি স্কুলে দিতে পারি। মিরপুর 2 দি সেলভেশন আর্মি স্কুল, এবং আমি সেখান থেকে ভর্তি হই, এবং ওখানে ব্রেইল পদ্ধতিতে আমরা লেখাপড়া মূলত শুরু করি। ওইখান থেকে আমি 97-এ 5ম শ্রেণী পাশ করি, ওখানে 5ম শ্রেণী পর্যন্তই ছিল। এরপর জামালপুর সিংহজানি উচ্চ বালক বিদ্যালয়ে আমি ভর্তি হই 98-এ। এটা আপনারা জানবেন যে অ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেন, এবিসি নামে একটা বেসরকারি সংস্থা আছে, যাদের 7টা হোস্টেল আছে 7টা জেলাতে। তো এবিসির একটা হোস্টেল হচ্ছে জামালপুরে, সেই হোস্টেলে আমি ভর্তি হই। যখন আমার মিরপুরে পড়ি তখন কিন্তু ছিল সবাই স্পেশাল বাচ্চা, কিন্তু ওখানে কিন্তু ছিল স্পেশাল না, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম। অর্থাৎ 10 জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আমরা ছিলাম, বাকি সবাই নর্মাল বা অপ্রতিবন্ধী স্কুল যেটা, তাদের সাথে আমরা পড়তে হতো। এবং পড়াটা কি ওখানে নর্মাল বা অপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরাই আমাদেরকে পড়াতেন। আমরা ব্রেল বই যে সমস্যাটা আমাদের সাথে আপা বললেন, আমাদের ক্ষেত্রে সেম ছিল। তখন আমাদের বন্ধু বান্ধবদের কাছে নোট নিয়ে কিংবা ট্যাপ রেকর্ডারে রেকর্ড করে আমাদেরকে কিন্তু পড়াগুলি মুখস্থ করতে হয়েছে, ব্রেল পড়তে হয়েছে, স্যাররা পড়া দিতেন, ক্লাব পড়া ধরতেন, আমাদের কিন্তু এই স্ট্রাগলগুলি করতে হয়েছে। বইয়ের যে সমস্যা বললামই, যে আমাদের পরীক্ষার আগেও বই পেতাম না। কালকে বাংলা পরীক্ষা, দেখা যাচ্ছে বাংলা পরীক্ষা শেষ করে ফেলেছি, ইংরেজি শেষ করে ফেলেছি, পরে হয়তো কিছু কিছু ব্রেল বই আমরা পেয়েছি। এমন চ্যালেঞ্জ কিন্তু আমাদের গিয়েছে। শ্রুতি লেখকের কিন্তু একটা বিশাল ক্রাইসিস তখন ছিল, কারণ আপনি জানেন যখন এসএসসি পরীক্ষা দিব, বোর্ড পরীক্ষাগুলো আমরা যখন অ্যাটেন্ড করি, তখন তো আর ব্রেল বোঝার কোনো লোক নাই বোর্ডে, কারণ খাতাগুলি তো বিভিন্ন জায়গায় চলে যায়, মূল্যায়ন হয়। তখন কি করি, তখন শ্রুতি লেখকের একটা নিয়ম ছিল 8ম শ্রেণী পাস, সেটাও ঢাকা বোর্ড থেকে বা স্ব বোর্ড থেকে অনুমোদন নিতে হতো। একটা শ্রুতি লেখক বাবা মা দিতে চাইতেন না, তারা ভয় পেতেন যে এই ছেলে কী লিখবে, পরীক্ষার হলে তার কোনো সমস্যা হবে কি না, নানান ভয় পেতেন। কিন্তু তখন যে একটা সহজলভ্যতা ছিল না শ্রুতি লেখকের, এখন কি সেই সমস্যাটা দূর হয়েছে? আগের চেয়ে মানুষ তো যেহেতু সচেতন হয়েছে, এখন পাওয়া যাচ্ছে, তবে ধরনটা চেঞ্জ হয়েছে আমার মনে হয়। এখন আমরা যখন শ্রুতি লেখক দিয়ে পরীক্ষা দিয়েছি, তখন দেখতাম যারা আসতেন তারা পুরোটাই মানবিকভাবেই আসতেন, সহযোগিতা। এখন অনেকে এটার সাথে হয়তো একটা ইকোনমিক ব্যাপারটাকে জড়িয়ে ফেলেছেন। আমাদের জন্য খুশির খবর আছে, সেটা হলো অনেক সংগঠন তৈরি হয়েছে এখন,
ঢাকা ভার্সিটিতে, চট্টগ্রাম ভার্সিটিতে যারা ছুটি লেখক সাপ্লাই দেয়, এটা কিন্তু খুব একটা পজিটিভ, এটা খুবই ইতিবাচক একটি বিষয়। হ্যাঁ, যে আগে আমাকে রাইটার নিজে জোগাড় করতে হতো, আর কিন্তু এখন কিন্তু সেটা না, যদি ওই সংগঠনের সাথে যোগাযোগ করে তারা কিন্তু হেল্পটা করে। এরপর আমি 2003 সালে আমি এসএসসি পাস করি। তারপর আমি নারায়ণগঞ্জ সরকারি আদমজীনগর MW কলেজে ভর্তি হই। সেখান থেকে 2005 ইন্টারমিডিয়েট পাস করি। এরপর 2005 সেশনে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লতে অনার্স মাস্টার্সে মানে অনার্সে ভর্তি হয়ে 2010 মাস্টার্স কমপ্লিট করি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, অনেক কঠিন একটা জার্নি, এত কঠিন জার্নি পাড়ি দিয়ে আজকে এই দুজন মানুষ নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। তাদের একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি হয়েছে, যেটা কিনা অনুসরণীয়। খুব ভালো লাগছে এত এত চ্যালেঞ্জের মাঝে তাদের এই সফলতার গল্প শুনতে। তাদের এগিয়ে যাওয়ার বাকি গল্প নিয়ে ফিরব একটি বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দুহাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দুহাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। আবারও ফিরছি আলোচনায়। সাথী দাশগুপ্তা, জেনে নিতে চাই আপনার পরিবার সম্পর্কে। পরিবারে কে কে আছে? আমরা 3 ভাই বোন। বড় বোন বিয়ে হয়ে গেছে। আমি আমার বড় ভাইয়ের পরিবারে আছি। আমার মা আছেন, বাবা 2012 সালে মারা গেছেন। তো ভাইয়ের ফ্যামিলি, ওর যে 2 বাচ্চা আর ওয়াইফ আচ্ছা আছেন। তো এখানে আমার থাকা মায়ের সাথে, ভাইয়ের সাথে। আমি পরিবার থেকে ওদের প্রতি আমি কৃতজ্ঞ। ওরা আছে বলেই হয়তো আমি আজ এখানে। আপনার এই যে চাকরি, তারপর হচ্ছে আপনার কবিতা আবৃত্তি, লেখালেখি, এর পাশে আর কি করেন? রান্না বান্না করছি, যাবতীয় ঘর গোছানো থেকে শুরু করে সব কাজই আমি করতে পারি। আমি যখন সুযোগ পাচ্ছি আমি করে নিচ্ছি। রান্না করছেন? হ্যাঁ, রান্না করছি। এবং সবাই মানে যদি কোনো প্রোগ্রাম থাকে আমার হাতে আত্মীয় স্বজনরা একটা স্পেশাল কিছু খেতে চায়। তার মানে তো অবশ্যই আপনি চমৎকার রান্না করেন। সবাই বলে। তাহলে তো আপনার হাতের রান্না একদিন টেস্ট করতে হয়। অবশ্যই, সবারকে আমন্ত্রণ রইল। এবারে চলে যাই আপনার কর্মজীবনে। কর্মজীবন সম্পর্কে বলবেন, আপনি যে কাজ করছেন সেই কাজটাকে আপনি কতটা এনজয় করেন, আর সেই কর্মক্ষেত্রে আসলে কি ধরনের চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হচ্ছে আপনার এই বিশেষ সীমাবদ্ধতার কারণে? আমি 2017 সালে আমার ডিস্ট্রিক্ট বরিশালে আমার কর্মজীবন শুরু করি। ওখান থেকে আমি 1.5 বছরের মধ্যে আমি ঢাকাতে ট্রান্সফার হয়ে চলে আসি, কারণ বাড়িতে আমার কেউ নেই। ওখানে দীর্ঘদিন আমাকে একা একা জব করতে হয়েছে। ওখান থেকে আমি ঢাকাতে চলে আসি, কারণ আমার পরিবারের সবাই হচ্ছে ঢাকায়। আমার বড় হওয়া, আমার যাবতীয় সব কিছুই হচ্ছে ঢাকা কেন্দ্রিক। তো সেই ক্ষেত্রে এখানে ট্রান্সফার হয়ে আবার আসি। স্কুলে তো অনেক কিছুই চ্যালেঞ্জ আসে, যেমন আই কন্ট্যাক্ট। এটা কিন্তু একটা বড় বিষয়। যখন আমি আমার স্টুডেন্টদের পড়াবো, দেখা যাচ্ছে সবাই একটু চোখ গরম করলে পরে থেমে যাচ্ছে, কিন্তু আমার বেলায় তো আর তা হচ্ছে না। আমার তো কথা বুঝিয়ে করে তারপরে আমাকে ওদেরকে শান্ত করতে। ছোট ছোট বাচ্চা, সেই শিশু থেকে 10 বছরের বাচ্চাদের পর্যন্ত আমি পড়াচ্ছি। তো ওরা তো প্রাথমিক বিদ্যালয়, ওরা তো দুষ্টু। তো সেই ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ নিতে হয়। তবে আমি অনেক ভালোবাসা পেয়েছি আমার স্টুডেন্টদের কাছ থেকে, পাচ্ছি। অফিসার এটিওপা তিনি আলোচনা করছেন, উনি তো অনেক পপুলার শিক্ষক। তো সেই খ্যাতিটা আমি পেয়েছি, আমাকে অর্জন করতে হয়েছে। এর জন্য অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তো এরকমও কথা শুনেছি হয়তো যে আপনি কি করে পারবেন, আপনি তো দেখতে পাচ্ছেন না বলে পড়াশোনা করতে পেরেছেন, না হলে কি করে খেতেন, এখন এখানে এসে কিভাবে কাজ করবেন। আমি কোনো উত্তর দিইনি, আমি কাজে দেখিয়েছি। এটা বরিশালের ঘটনা। তারপরে হচ্ছে আমি যখন চলে আসি, আমাকে স্যার বলছেন আপনার মতো একজন ভালো শিক্ষক হারালাম। এটাই হচ্ছে অর্জন। আপনি কবে জয়েন করেছিলেন শিক্ষক হিসাবে? আমি 2017 সালে
অক্টোবরে। প্রাথমিক শিক্ষক নিয়োগ যে পরীক্ষাটা হয় সেখানে অংশগ্রহণ করতে হয়েছে, তাই না? হ্যাঁ, এখানে চ্যালেঞ্জ, আমি পরীক্ষা দিচ্ছি, অষ্টম শ্রেণীর একজন স্টুডেন্ট আমাকে কিন্তু পরীক্ষা দিয়ে দিয়েছে। তো ও আসলে তো শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দিয়েছে, কিন্তু এই জায়গাটা কিন্তু মানে একটা বড় চ্যালেঞ্জের বিষয়, কারণ কি পড়তে পারছে না পারছে, হ্যাঁ তারপরেও পেরেছে, কিন্তু তার আরেকটু যদি বুঝদার হয় তাহলে কিন্তু ভালো হয়। কেন? কারণ একটা অনেক সময় হয় রিডিংটাও ভালো করে পড়তে পারছে না, তো সেই ক্ষেত্রে মানে একটু বুঝিয়ে বলো, তো বলছে, তারপরে মানে একটু কষ্ট করে সময়ে যাচ্ছি, কিন্তু এগুলা তো আসলে আমাদের ফেস করতে হয়েছে, তারপরেও এই জায়গায় চলে এসেছি। আপনাকে অভিনন্দন জানাই আপনার এই অসাধারণ কৃতিত্বের জন্য। এবং আপনি তো শুধু আপনার সেই প্রতিবন্ধকতা বা সীমাবদ্ধতাকেই জয় করেননি, পাশাপাশি জয় করেছেন অসংখ্য মানুষের হৃদয়, অনুপ্রেরণা হয়েছেন আমাদের সমাজের। আপনাকে দেখে আরও 10 জন মানুষ অনুপ্রাণিত হচ্ছে, মনে করছে যে আপনি পেরেছেন, আমরাও পারবো। সেই জায়গা থেকে আপনাকে স্যালুট জানাচ্ছি। খুব ভালো লাগছে আপনার এই এগিয়ে যাওয়ার গল্প শুনতে, এই সফলতার গল্প শুনতে। চলে যাব এখন অ্যাডভোকেট জহির ইসলামের কাছে, ওনার কাছ থেকে ফিরে আপনার কবিতা আবৃত্তি শুনবো। ঠিক আছে। দর্শক, চলে যাচ্ছি অ্যাডভোকেট জহির ইসলামের কাছে। অ্যাডভোকেট জহির ইসলাম, আপনি তো শিক্ষক, দৃষ্টি প্রতিবন্ধী সরকারি যে প্রাথমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ে আপনি শিক্ষকতা করছেন, পাশাপাশি আপনি কিন্তু একজন আইনজীবী। আপনার নামের আগে আমরা বলছি অ্যাডভোকেট জহিরুল ইসলাম। আপনি কি প্র্যাকটিস করছেন? আর প্র্যাকটিস করলে সেখানে আসলে সরাসরি কেস ডিল করছেন কি? আমি অ্যাডভোকেট 2013 সালে বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে আমি অ্যাডভোকেটশিপ অর্জন করেছি। বার কাউন্সিলে কিন্তু একটা পরীক্ষা হয়, 3টা ধাপ আমাদের পার হতে হয় এবং শ্রুতি লেখকের মাধ্যমে পার হতে হয়েছে। এই কথাটা এই কারণেই বললাম, সাথে আবার বলেছিলেন যে অষ্টম শ্রেণীর একটা স্টুডেন্টকে দিয়ে কিন্তু আমাদের শ্রুতি লেখক দিতে হয়। আমার সমাজের কাছে, রাষ্ট্রের কাছে এবং যারা বিবেকবান আছেন তাদেরকে আমি একটু শুধু বলবো 30 সেকেন্ডে, এটা হলো আপনাদের একটু চিন্তা করেন তো, আপনি মাস্টার্স পাস, ওই লেভেলের, যেটা বার কাউন্সিল বলেন বা নিয়োগ পরীক্ষা যেই কোশ্চেনের হয়, যে মানের হয়, ওই মানের প্রশ্নের উত্তর লেখার মতো অষ্টম শ্রেণীর কোনো ছেলে বা মেয়ের আসলে আছে কিনা, এটা কিন্তু নাই। কিন্তু আমাদেরকে কিন্তু এটাকে ফেস করতে হয়, এবং এটাকে ফেস করেই কিন্তু আমাদেরকে অ্যাডভোকেট হতে হয়েছে, আমাদেরকে শিক্ষক হতে হয়েছে, বা আমাদেরকে অন্যান্য পেশায় কিন্তু যেতে হয়েছে। তা আমি রাষ্ট্র বা কর্তৃপক্ষের নিকট আবেদন করব এই বিষয়টা দয়া করে একটু সহনশীল করা যায় কিনা, এবং এটা অ্যাটলিস্ট অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত করা যায় কিনা, এই বিষয়টা বিবেচনার জন্য দাবি রাখছি। আইন পেশা এটা পুরোটা আলাদা একটা পেশা, আপনারা জানেন। এখানে সবাইকেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, শুধু আমি দৃষ্টি প্রতিবন্ধী বলেই না। প্রথমে কিন্তু বাংলাদেশের মানুষের যে ধ্যান ধারণার কথা বলে আমি পূর্বে বললাম, তারা কিন্তু ভাবে সে তো চোখেই দেখে না, সে আবার আমার মামলা কিভাবে লড়বে, সে মুখ করবে কিভাবে, ম্যাজিস্ট্রেটের সামনে কথা বলবে কিভাবে। তো অনেকে কিন্তু আসতে চায় না, কিংবা আসলেও ঠিকঠাক মতো ফিজটা ঠিক মতো দিতে চায় না, যাকে জামিনটা করান বা আসেন দেখি পরে দেব। তো এই কষ্টগুলো কিন্তু আমাদের করতে হয়েছে। আপনি জানেন বাংলাদেশে গুটি কয়েক দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবী বাংলাদেশের বিভিন্ন বারে প্র্যাকটিস করছে, সবার কিন্তু সেম অবস্থা। তা আমাদের একটা জিনিস ভালো লাগে, সেটা হলো আমাদের যারা বিচার কার্যে অন্যান্য যারা থাকেন তারা আমাদেরকে হেল্প করেন। তা আমাদেরকেও মামলাটা রেডি করে যেতে হয়, আমাদের সহকারী থাকে, মুহুরি যেটা আমরা বলি, আইনজীবী সহকারী, তার মাধ্যমে আমরা মামলাটা রেডি করে সাবমিশন দিচ্ছি এবং জামিনও করাচ্ছি। আমার লাইফে আমি অনেক গুরুত্বপূর্ণ মামলারও কিন্তু আমি আপনাদের দয়ায় আমি জামিন করাতে সক্ষম হয়েছি। আমরা যারা ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করেছি বা আমাদের বইগুলি তো ব্রেলে নাই, কনভার্ট করা নাই, সবই তো কালির লেখা, তাই না? তা আমাকে কিন্তু এগুলি শুনে শুনে পড়ে ধারাগুলো বুঝে শুনে তারপরে আমাকে কিন্তু একটা প্লেন্ট অর্থাৎ আর্জি বা লিখতে হচ্ছে, বা মানে মামলা মুখ করতে হচ্ছে, জামিন করাতে হচ্ছে। এটা কিন্তু আসলেই একটা কঠিন কাজ, তারপর আমরা সেই কাজটা করে যাচ্ছি। আমরা আশা করব যে অদূর ভবিষ্যতে এই যে বাধাগুলো বা প্রতিবন্ধকতাগুলো যেগুলো আপনাদেরকে এগিয়ে যাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, সেই বাধাগুলো দূর হবে। পরিবারে কে কে আছে আপনার? আচ্ছা, আমার পরিবারে আমার বাবা মারা গেছে 2019 সালে। বর্তমানে আমার মা আছেন, আমরা 4 ভাই, এক বোন, আমার ওয়াইফ আছে, আমার 2টি সন্তান, একটি ছেলে একটি মেয়ে। আমার ওয়াইফ একজন শিক্ষকতা করছেন উনি এলাকাতেই। পাশাপাশি আমার সংসারটাকে বলি, আমার ওয়াইফের একটা অভিযোগ আছে, আমি খুব প্রচুর ব্যস্ত থাকি এলাকায় বিভিন্ন সামাজিক কাজে। তো আমার ওয়াইফ বলে যে আমি
তার কথা কখনো বলি না। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে এবং আপনার মাধ্যমে আমার ওয়াইফকে একটু থ্যাঙ্কস জানাই। তার প্রতি আমি কৃতজ্ঞ যে সে আমার সংসারটাকে ধরে রেখেছে। অ্যাডভোকেট জহির, আপনি অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, এটা আমি জানি। পাশাপাশি আমি আরও একটা বিষয় জানি, সেটা হচ্ছে আপনি গান গাইতে পছন্দ করেন এবং গুনগুন করে গান গেয়ে থাকেন। আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটা গানের কিছু অংশ গিয়ে শোনান। আচ্ছা জি, ধন্যবাদ। আসলে গান আমি শুনি প্রচুর, আমি গান শুনতে আসলেই ভালোবাসি। আর আমি রবীন্দ্রসঙ্গীত বেশি শুনি। আমি গান যেহেতু গাইতে জানি না, তারপর আজকে দর্শকদের উদ্দেশ্যে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি 2 লাইন একটি গান গাচ্ছি। এটা আমার খুব পছন্দের একটি গান। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। স্বাতী দাশগুপ্তা, আপনার কবিতা তো শুনবই, তবে তার আগে আমার একটা জানার বিষয় আছে যে দৃষ্টিজয়ী যারা, তাদের অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে পথ চলতে হয়, এগিয়ে যেতে হয়। সেক্ষেত্রে এখানে আমাদের অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাহেব আছেন, আপনি আছেন। সবার চ্যালেঞ্জের জায়গাটা কি এক? আমাদের সমাজ ব্যবস্থায় আসলে সবার জন্যই নারী পুরুষের যদি কথা বলি তাহলে নারীরা বেশি পিছিয়ে আছে। তো সেই ক্ষেত্রে যাদের প্রতিবন্ধকতা আছে তাদের তো আরও বেশি চ্যালেঞ্জ নিতে হয়। বিশেষ করে বলবো যারা বুদ্ধি প্রতিবন্ধী, হ্যাঁ ফিজিক্যালভাবে কিন্তু ওরা বেশি হ্যারাজ হচ্ছে বা দৃষ্টি প্রতিবন্ধী, এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। নানান জায়গায় আমরা যারা প্রতিবন্ধী নারী আছি তারা কিন্তু ফিজিক্যাল হ্যারাজ হচ্ছি। নারীদেরকে আমাদের সব দিক থেকেই চ্যালেঞ্জ বেশি নিতে হয়। তো সব কিছু প্রতিকূলতার মধ্য দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তবে অবশ্যই এই বৈষম্যটা দূর হওয়া দরকার। একদম তাই। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, আমাদের ইতিবাচক মন মানসিকতা লালন করতে হবে। প্রতিবন্ধী মানে যে প্রতিভাবন্ধী নয়, এই বিষয়টাকে ধারণ করতে হবে। দর্শক, এবারে চলে যাচ্ছি স্বাতী দাশগুপ্তার কাছে শুনতে ওনার কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তি শুনবো, তবে তার আগে আমি বিদায় নিয়ে নিই আমাদের দর্শকদের কাছ থেকে, কেমন? দর্শক, প্রতিবন্ধী ব্যক্তিদের সীমাবদ্ধতার কারণে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে তৈরি হয় নানা রকম চাহিদা। তাদের এই চাহিদাগুলো যদি আমরা সঠিকভাবে পূরণ করতে পারি, তবে তারাও কিন্তু আমাদের দেশের সামগ্রিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। আর সেক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা নিতে হবে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে। আসুন তাদের জন্য সঠিক সুযোগ তৈরি করি, উপযুক্ত প্রশিক্ষণ ও পরিবেশ নিশ্চিত করি, তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে জনসম্পদে পরিণত করি। দর্শক, এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বাতী দাস, আমরা কোন কবিতাটা শুনছি এখন? আমি স্বরচিত কবিতা বাস্তবতা আবৃত্তি করছি। ভয় পেও না, এগিয়ে চলো, সম্মুখে আসুক যতই বাধা, সেই বাধাকে রুখতে হবে, সইতে হবে ঝড়ঝাপটা। থাকবে না কেউ তোমার সাথে, একা একাই লড়তে হবে। ভবিষ্যতের কথা ভেবে নিজের জীবন গড়তে হবে। মনের আলোয় খুঁজে নাও পথ, যতই আসুক আঁধার নেমে। ভয় পেয়ে যদি পিছিয়ে পড়ো, রইবে না যে সময় থেমে। কঠিন জীবন, কঠিন সময়, সময়কে জয় করতে শেখো। শত পরীক্ষা সম্মুখে আসুক, উত্তীর্ণতাতে হবেই দেখো। আর কেঁদো না, মুছো আঁখি জল, দুঃখ ছাড়া সুখ আসে না। আধারের প্রকাশ আলোর কাছে, আগুনে পোড়ালে খাঁটি হয় সোনা। আজ নাই হলো, কোনো একদিন বলে যেন সবে তোমার কথা। সেভাবে নিজেকে তৈরি করো, মুছে দুঃখ, গ্লানি জড়তা।